ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এনটিএ প্রিভিয়াস ইয়ারে আসা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। তো কোশ্চেন তো সলভ করবই, তো তার আগে বলছি, তো আপনাদের মধ্যে অনেকেই কোয়েরি করছেন যে স্যার পেপার ওয়ানের নেক্সট ব্যাচ আবার কবে শুরু করবেন, পেপার ওয়ান এবং এডুকেশনের নেক্সট ব্যাচ আবার কবে শুরু করবেন। তো আমাদের পেপার ওয়ান এবং এডুকেশনের নেক্সট ব্যাচ 9th অক্টোবর এবং 10th অক্টোবর থেকে শুরু হবে। তো পেপার ওয়ানের নেক্সট ব্যাচ 9th অক্টোবর আর এডুকেশনের নেক্সট ব্যাচ 10th অক্টোবর থেকে শুরু হচ্ছে। তো আপনারা যারা যারা এই কোচিংটা নিতে ইচ্ছুক, আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা মেসেজ করুন, সেখানে সব ডিটেলস আপনাদের বলে দেবে। দেখুন, এ কনসেপচুয়াল হাইপোথিসিস ইজ ড্রন ফ্রম দ্য ইমপ্লিকেশনস অফ এ। একটা কনসেপচুয়াল হাইপোথিসিস কি যদি কেউ জানেন তো খুব ভালো কথা, যদি না জানেন এটার ভিডিও আছে। যে হাইপোথিসিস হচ্ছে টেন্টেটিভ সলিউশন, কোনো একটা সমস্যার সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটাই হচ্ছে আমাদের হাইপোথিসিস। তো হাইপোথিসিস ইজ ড্রন ফ্রম দ্য ইমপ্লিকেশন অফ এ, কি হবে, কার থেকে আমরা হাইপোথিসিস করতে পারি, কোনো থিওরির ইমপ্লিকেশন থেকে আমরা হাইপোথিসিস করতে পারি। হাইপোথিসিস কি, এর টাইপস কি, এগুলো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলে যে ভিডিওটা আছে সেটাকে দেখবেন। ইন ইন্ডাকটিভ অ্যাপ্রোচ থিওরি ইজ জেনারেটেড আউট অফ। দেখুন, একটা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ মানে কি, অনেকগুলো এক্সাম্পল থেকে আমরা একটা ফাইনালি একটা কনক্লুশনে পৌঁছালাম, এটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। তাহলে একটা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ কি বলছে, ইন ইন্ডাকটিভ অ্যাপ্রোচ থিওরি ইজ জেনারেটেড আউট অফ, মানে একটা থিওরি কার থেকে জেনারেটেড হবে, সিম্পল অবজারভেশন, রিসার্চ ডান, ফিল্ড নোটস অ্যান্ড আদার থিওরি। তাহলে একটা থিওরি কার থেকে হবে বলুন, কি মনে হয় থিওরি কার থেকে হবে? তো এটার অ্যান্সার কি হচ্ছে, দেখুন এটার অ্যান্সার হচ্ছে রিসার্চ ডান। কেন রিসার্চ ডান? ইন ইন্ডাকটিভ অ্যাপ্রোচ থিওরি ইজ জেনারেটেড আউট অফ, কার থেকে করব, আমি বিভিন্ন রিসার্চ যেগুলো করা হয়েছে সেগুলোতে দেখব কি পাওয়া গেছে, সেই পাওয়া যাওয়ার থেকে আমি ফাইনালি একটা কনক্লুশনে পৌঁছাবো। অনেকগুলো রিসার্চের ফাইন্ডিংস দেখলাম, সেখান থেকে আমি একটা কনক্লুশনে পৌঁছালাম। তাহলে অলরেডি যে রিসার্চগুলো ডান আছে, করা হয়েছে, সেখান থেকে আমি কোনো থিওরি জেনারেট করছি, তাহলে এটা হবে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এরপরে কি, হোয়েন এ স্যাম্পলড ইন্ডিভিজুয়াল ইজ অবজার্ভড ওভার এ প্রি ডিটারমাইন্ড পিরিয়ড অফ টাইম স্ট্রাকচার অবজারভেশন ইজ কল্ড। মানে কি, একটা স্যাম্পল, হোয়েন এ স্যাম্পল ইন্ডিভিজুয়াল মানে কোনো একজন স্যাম্পল ইন্ডিভিজুয়াল মানে যা আমার হচ্ছে রিসার্চের পার্টিসিপেন্ট, তাকে কি অবজার্ভ করা হচ্ছে ওভার প্রি ডিটারমাইন্ড পিরিয়ড অফ টাইম, মানে আগে থেকেই ডিটারমাইন করে নেওয়া হয়েছে সেই লোকটাকে খুব ভালোভাবে অবজার্ভ করা হচ্ছে ইন স্ট্রাকচার অবজারভেশন। স্ট্রাকচার অবজারভেশন মানে যে অবজারভেশন টেকনিকটা ইউজ করা হচ্ছে সেটা আগে থেকেই পুরো ফিক্সড, কখন কি করতে হবে পুরো স্ট্রাকচার করা। তাহলে এটাকে কি বলা হবে, ফোকাস স্যাম্পলিং, অবজার্ভ স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং, পারপোসিভ স্যাম্পলিং। তো এই জিনিসটা মনে রাখবেন, যখন আমরা কারো ওপর খুব ডিটেলে স্টাডি করি, খুব স্ট্রাকচার ওয়েতে স্টাডি করি, সেটাকে বলা হয় ফোকাস স্যাম্পলিং। ওকে, সেটাকে বলা হয় ফোকাস স্যাম্পলিং। নেক্সট কোশ্চেন, ইন এথনোগ্রাফিক রিসার্চ দ্য রিসার্চার ইনভলভস হিমসেলফ ইন এ ড্যাশ ওভার এ পিরিয়ড অফ টাইম। তাহলে একজন এথনোগ্রাফিক যখন রিসার্চ করতে যাচ্ছি, মানে আমরা কালচারকে নিয়ে যখন রিসার্চ করি সেটা এথনোগ্রাফিক রিসার্চ। হোয়াট ইজ রিসার্চ, রিসার্চের টাইপস কি, তার উপর রিসার্চের টাইপসের উপর 3টা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তাহলে যখন একজন রিসার্চার এথনোগ্রাফিক রিসার্চ করছে, মানে কারো কালচারকে নিয়ে কোনো রিসার্চ করছে, তখন সেই রিসার্চার কোথায় ইনভলভ থাকবে, ফিলোসফিক্যাল ডিসক্লোজার, পলিটিক্যাল ক্যাম্পেইন, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, সোশ্যাল সেটিং। তাহলে কোথায় ইনভলভ থাকবে ওভার এ পিরিয়ড অফ টাইম? অবশ্যই সোশ্যাল সেটিংয়ে। যাদের উপর তিনি যাদের কালচারের উপর স্টাডি করছে তাদের কালচারে থাকবে, তার মানে কি তাদের সোশ্যাল সেটিংয়ে থাকবে। নেক্সট দেখুন, এ ডাবল ব্লাইন্ড প্রসিডিওর ইজ এ এফেক্টিভ সলিউশন টু দ্য ইস্যু অফ এক্সপেরিমেন্টাল বায়াস ইন রিসার্চ। মানে ডাবল ব্লাইন্ড সলিউশন কি, এক্সপেরিমেন্টাল রিসার্চের বায়াসনেস দূর করার জন্য একটা খুব কার্যকর উপায়। ডাবল ব্লাইন্ড প্রসিডিওর কি, যখন রিসার্চার আর রেসপন্ডেন্ট কেউ কাউকে চেনে না, মানে কে রিসার্চার সেগুলো হচ্ছে
যারা রেসপন্ডেন্ট বা স্যাম্পল তারা সে জানে না, আবার কি যে রিসার্চার সেও স্যাম্পল সম্বন্ধে স্যাম্পল কারা সে জানে না, মানে একে অপরকে চেনে না, সেটা হচ্ছে ডাবল ব্লাইন্ড। স্টেটমেন্ট 2, দ্য প্রবলেম অফ experimenter bias can also be solved by non-verbal cueing of the participants. ওকে, তার মানে দ্য প্রবলেম অফ এক্সপেরিমেন্টাল বায়াস মানে এক্সপেরিমেন্টার মানে যে এক্সপেরিমেন্ট করছে তার যে বায়াসনেস সেটাকে কিভাবে সলভ করা যায়, বাই নন ভার্বাল কিউইং অফ দ্য পার্টিসিপেন্ট। যারা পার্টিসিপেন্ট আছে তাদের নন ভার্বাল কিউই মানে কি, তারা এমন কোনো ক্লু দিচ্ছে যেখানে কোনো লিখিত ফর্মে বা শব্দের ফর্মে ভাষা ইউজ হচ্ছে না, সাংকেতিক ফর্মে ভাষা ইউজ হচ্ছে। বলছে নন ভার্বাল কিউর মাধ্যমে বায়াসনেস দূর করা সম্ভব। আপনি একটা জিনিস আমাকে বলুন, আপনি চোখ দিয়ে কাউকে ইশারা করলেন, একজন বলল যে স্যার এটা সঠিক অ্যান্সার হবে, আপনি চোখ দিয়ে ইশারা করলেন না, তাহলে সেটা তো নন ভার্বাল কিউ হলো। তাহলে এটা দ্বারা কি বায়াসনেস তৈরি হতে পারে না? আপনি চোখ দিয়ে ইশারা করে বলে দিচ্ছেন, আপনি অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলে দিচ্ছেন কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে এটা কি বায়াসনেস দূর করবে? নন ভার্বাল কিউ বা নন ভার্বাল কিউ কোনোটাই আমাদের কি বায়াসনেসকে দূর করবে না, তাহলে এটা ভুল। কিন্তু দেখুন, যখন একজন রিসার্চার তার স্যাম্পলকে চেনে না, আবার যারা স্যাম্পল তারা রিসার্চারকে চিনবে না, তাহলে সেটা কিন্তু দেখুন বায়াসনেস দূর করতে সম্ভব। তাহলে স্টেটমেন্ট 1 ট্রু, স্টেটমেন্ট 2 হচ্ছে ফলস। ডাবল ব্লাইন্ড স্টাডি ইজ ওয়ান হুইচ নাইদার দ্য পার্টিসিপেন্ট নট দ্য এক্সপেরিমেন্টাল নো হু ইজ রিসিভিং দ্য পার্টিকুলার ট্রিটমেন্ট। মানে কে অ্যাকচুয়ালি পার্টিকুলার ট্রিটমেন্ট নিচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডিতে, কেউ কাউকে চেনে না, কেউ জানে না কে নিচ্ছে। এরপরে কি, হোয়েন ইন এ প্রসেস অফ রিজনিং অবজারভেশন ইজ ফলোড বাই থিওরি, হাইপোথিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, দ্যাট অ্যাপ্রোচ ইজ রিসার্চ ইজ নোন অ্যাজ। বুঝুন ব্যাপারটা কি, হোয়েন ইন এ প্রসেস, একটা প্রসেসে কি অবজারভেশন মানে আমি কিছু অবজার্ভ করলাম, ইজ ফলোড বাই মানে সেটাকে ফলো করা হলো, মানে অবজার্ভ করলাম তারপরে কি কি আসলো, যেটাকে আমি অবজার্ভ করলাম সেটার থেকে থিওরি আসলো, হাইপোথিসিস আসলো, ইন্টারপ্রিটেশন আসলো। তাহলে এই অ্যাপ্রোচটাকে কি বলবো? অবজারভেশন ইজ ফলোড বাই মানে প্রথমে অবজারভেশন, তারপরে অনেকগুলো আসলো, কি কি আসলো? থিওরি, হাইপোথিসিস, ইন্টারপ্রিটেশন। কি মনে হয়, আমি অনেকগুলো কিছু অবজার্ভ করলাম, সেখান থেকে আমি কোনো থিওরিতে পৌঁছাবো, তাহলে সেটা কি হবে? অবশ্যই ইন্ডাকটিভ অ্যাপ্রোচ হবে। নেক্সট, ইফ রিসার্চ ইজ ডান টু ফাইন্ড আউট behaviors and attitude by analyzing existing records and other materials, it is known as past research, non-observational research, non-participant research, archival research। মানে একজন রিসার্চ কীভাবে করছে, ইফ রিসার্চ ইজ ডান, রিসার্চটাকে করা হচ্ছে টু ফাইন্ড আউট বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাটিটিউড, মানে কারো বিহেভিয়ার কীরকম, অ্যাটিটিউড কীরকম সেটা ফাইন্ড আউট করার জন্য, সেটাকে খোঁজার জন্য রিসার্চটা করা হচ্ছে। কিভাবে? বাই অ্যানালাইজিং এক্সিস্টিং রেকর্ডস অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, মানে যেগুলো অলরেডি রেকর্ড এক্সিস্ট করে সেটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে। তো আপনারা অনেক ছবি যখন আপনারা মোবাইল ইউজ করেন দেখবেন, বা জিমেলের ক্ষেত্রে যাবেন, জিমেলেও দেখবেন আপনারা কি করেন, আর্কিভ করেন, মানে সেটাকে কি করেন, সেভ করে রাখেন। ঠিক আছে, তো এই ধরনের রিসার্চ যেখানে আমরা অলরেডি যে রিসার্চ হয়ে আছে, এক্সিস্ট করছে যে রেকর্ডগুলো, সেটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে করছি, তাহলে এটাকে আমরা বলতে পারি আর্কিভাল রিসার্চ। ওকে, নেক্সট, ইফ দ্য ড্রেস অফ এ পার্সন ডাজন্ট রিফ্লেক্ট অর প্রিডিক্ট হিজ ভোটিং বিহেভিয়ার, দ্য অ্যাজাম্পশন ইজ অফ। তার মানে কি বলছে, একজন পার্সন তার যে ড্রেসটা আছে সেটা কি কোনোভাবে প্রভাবিত করছে না কাকে, বা প্রিডিক্ট করতে পারছে না কাকে, তার ভোটিং বিহেভিয়ার। মানে আপনি কোথাও ভোট দিতে গিয়েছেন, আপনার পোশাক থেকে বোঝা যাচ্ছে না যে আপনি কাকে ভোট দিবেন, তাহলে এটাকে কি হবে? পজিটিভ কোরিলেশন, জিরো কোরিলেশন, পার্শিয়াল কোরিলেশন আর ফ্র্যাগমেন্টেড কোরিলেশন। তো দেখুন এটা হবে হচ্ছে, যেহেতু কোনোভাবে মানে বুঝতে পারছি না, তাহলে এটা হবে জিরো কোরিলেশন। পজিটিভ কি হতো, যে আপনার যে বিহেভিয়ার বা আপনার যে পোশাক সেটা থেকে বোঝা যাচ্ছে আপনি কাকে ভোট দিবেন। আর যদি উল্টোটা বোঝা যেত, আপনাকে দেখে আপনার পোশাক দেখে মনে হচ্ছে একটা,
কিন্তু আপনি ভোট দিচ্ছেন আরেকজনকে, তাহলে সেটা তো নেগেটিভ কোরিলেশন। তো এই ক্ষেত্রে যদি বোঝা যাচ্ছে না, তাই এটা হবে জিরো কোরিলেশন। নেক্সট দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যাডভান্টেজ অফ ওয়েব বেসড রিসার্চ। মানে ওয়েব, ইন্টারনেটে আপনি রিসার্চ করছেন, এমনি তো আমরা অফলাইনে রিসার্চ করছি, এটা অনলাইনে রিসার্চ করছেন, তাহলে সেটা কি হবে? ইট সেভস টাইম, এটা সময় বাঁচাবে। দ্য পার্টিসিপেন্ট ক্যান এনগেজ ইন এ টাস্ক ইন হিজ অর হার কনভিনিয়েন্স। মানে যিনি রিসার্চার তিনি কি তার নিজের সময় মতো সেটাতে এনগেজ হতে পারবেন। দ্য ডেটা কালেকশন ইজ অটোমেটিক অ্যান্ড অ্যাকুরেট। ডেটা কালেকশনটা কী হবে? অটোমেটিক এবং অ্যাকুরেট হবে। ইট ডিমান্ডস এ স্মল স্যাম্পল, স্মল স্যাম্পল নিয়ে আমরা রিসার্চ করতে পারবো। দ্য পার্টিসিপেন্ট আর হ্যাবিলি পেইড। যারা পার্টিসিপেন্ট হবে তারা কি হ্যাবিলি পেইড হবে, তাদের অনেক টাকা দিতে হয়। ঠিক আছে, যারা পার্টিসিপেন্ট আর হ্যাবিলি পেইড তাদের অনেক টাকা দিতে হবে। তাহলে এটা কি হবে? দেখুন কি মনে হয়? দেখুন আপনার আশা করি অ্যান্সার হয়ে গেছে, বা ভিডিওটাকে পজ করে আপনারা অ্যান্সার করুন। দেখুন এটার অ্যান্সার হবে এ, বি অ্যান্ড সি। কেন? আপনি যখন অনলাইনে রিসার্চ করছেন, এটা আপনার সময় বাঁচাচ্ছে। আপনি একসাথে 100 জনকে ডেটা সেন্ড করে দিলেন, না হলে আপনাকে কি 100 জনের কাছে ইন্ডিভিজুয়ালি যেতে হতো। আপনি নিজের মতো, নিজের সময় মতো আপনি আপনার কাজটা করতে পারছেন, এবং কি আপনি যে ডেটাটা পাচ্ছেন, ডেটা কালেকশনটা অটোমেটিক এবং অ্যাকুরেট হচ্ছে। কেন অটোমেটিক? আপনি গুগল ফর্মে পাচ্ছেন, গুগল ফর্মে কি আপনি অটোমেটিক কারকে অ্যান্সার আপনি পেয়ে যাচ্ছেন। সেটাতে আমরা এখন এমনও ফিচার্স চলে আসছে, একটা একটা যখন আমরা গুগল ফর্ম আমরা ক্রিয়েট করি বা কোনো একটা ফর্ম যখন আমরা সাবমিট করি, অটোমেটিক সেখানে তার কত স্কোর হবে আমরা অটোমেটিক পেয়ে যাই, তাই সেটা অনেক বেশি অ্যাকুরেট হয়। তাই এখানে এ, বি, সিটা হবে সঠিক অ্যান্সার। আপনি যখন ম্যানুয়ালি কোনো কিছু করতে যাবেন, সেখানে অনেক আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 কি বলছে? স্টেটমেন্ট 1 বলছে সার্ভে রিসার্চ হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ স্যাম্পলিং এ লার্জ নাম্বার অফ রেসপন্ডেন্টস হু আর সিলেক্টেড ফর রিসার্চ। মানে সার্ভে রিসার্চের ক্ষেত্রে আমাদের কি এর একটা অ্যাডভান্টেজ, এখানে আমরা অনেক বড় স্যাম্পল নিয়ে কাজ করতে পারি। আর স্টেটমেন্ট 2 বলছে রিসার্চার টু অ্যাডমিনিস্ট্রেট দেয়ার ওন সার্ভে ডু নট হ্যাভ মেনি ওপিনিয়ন্স এক্সপেক্ট টু ডু ইট দেমসেলভস। তার মানে কি বলছে? রিসার্চার টু অ্যাডমিনিস্টার দেয়ার ওন সার্ভে, তার মানে যারা রিসার্চার তাদের কি তাদের নিজের ওন সার্ভে করতে হবে। ডু নট হ্যাভ মেনি অপশনস, তাদের আর কোনো অপশন নেই এক্সেপ্ট টু ডু ইট দেমসেলভ। মানে যিনি রিসার্চার তাকেই সার্ভে করতে হবে, কারণ তাদের কাছে কোনো অপশন নেই। প্রথমটা বলছে সার্ভের ক্ষেত্রে আমাদের অনেক বড় স্যাম্পল নিয়ে কাজ করতে হয়, আর দ্বিতীয়টা বলছে সার্ভের ক্ষেত্রে রিসার্চারকে নিজে গিয়েই সার্ভে করতে হবে, মানে আদার্স কেউ গিয়ে সার্ভে করতে পারবে না। তো দেখুন প্রথমটা ঠিক আছে। এখন প্রথমটা অবশ্যই যখন আমরা সার্ভে করব আমরা তখন আমাদের স্যাম্পল গ্রুপটা বড় হয়ে যায়, কিন্তু এটা জরুরি না যে রিসার্চারকে নিজে গিয়ে সার্ভে করতে হবে। রিসার্চার তার কোনো প্রতিনিধি পাঠাতেই পারে, তাই দ্বিতীয়টা ভুল। তাই এখানে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট, বাট 1 is true, 2 is false. নেক্সট দেখুন, ইন কেস অফ ফোকাস অফ রিসার্চ ইজ টু ইমপ্রুভ এ স্কুল ইন হুইচ স্টুডেন্টস আর পার্টিসিপেন্টস অ্যান্ড রিসার্চ সুপারভাইজার আর টিচার্স, সাচ রিসার্চ ইজ টার্মড অ্যাজ। তো আমি তো আপনাদের পড়ানোর সময় বলেছি, আপনাদের আশা করি মনে আছে, যে যখন আমরা কোনো কিছু ইমপ্রুভমেন্টের জন্য করি, একটা অর্গানাইজেশনে যখন আমরা রিসার্চ করছি, তৎক্ষণাৎ তার রেজাল্টটা পাওয়ার জন্য সেটার অ্যান্সার চোখ বন্ধ করে অ্যাকশন রিসার্চই হয়। ওকে, বাকিগুলো হবে না। দেখুন, সিলেকশন অর অ্যাসাইনমেন্ট অফ গ্রুপস অফ পিপল ইনস্টেড অফ ইন্ডিভিজুয়াল রেসপন্ডেন্টস। মানে কি করছেন? সিলেকশন অর অ্যাসাইনিং অফ গ্রুপস অফ পিপল, মানে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করার পরিবর্তে আপনি একটা গ্রুপকে সিলেক্ট করলেন বেসড অন মেম্বারশিপ অফ এ গ্রুপ, লোকেশন অর সাম আদার আইডেন্টিফাইড ভেরিয়েবল ফর স্যাম্পলিং ইজ লেভেলড অ্যাজ। মানে কোনো একটা ইন্ডিভিজুয়ালকে না, একটা গ্রুপকে আপনি স্যাম্পল হিসাবে নিলেন, কিছুর উপর ভিত্তি করে, তার জায়গা বা তার মেম্বারশিপ ইত্যাদির উপর ভিত্তি করে নিলেন। তাহলে এই ধরনের স্যাম্পলিং টেকনিককে বলা হবে লোকেশন স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড, ক্লাস্টার, কালেকটিভ স্যাম্পলিং। তো আশা করি
আপনারা ভিডিওটা দেখেছেন আমার চ্যানেলে স্যাম্পলিংয়ের, না দেখলে অবশ্যই দেখবেন। তো যখন আমরা গুচ্ছাকারে স্যাম্পলিং নেই, স্যাম্পল সিলেক্ট করি, সেটাকে বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং। গুচ্ছাকারে এটাকে এরিয়া স্যাম্পলিংও বলা হয়। কোনো একটা এরিয়াতে যতজন মেম্বার আছে সবাইকে আমি নিব, একজনও বাদ দিব না, তাহলে এটা হবে ক্লাস্টার স্যাম্পলিং। দেখুন নেক্সট, ইন কোরিলেশনাল রিসার্চ দ্য ডেসক্রিপশন ইজ অফ রিলেশনশিপ বিটুইন। তার মানে এটা যখন কোরিলেশনাল রিসার্চ করছি তখন আমরা যে রিলেশনটা করছি সেটা ডেসক্রিপশন কী রকম হবে? নমিনাল ভেরিয়েবল, ইন্টারভেল ভেরিয়েবল, ইন্টারভেনিং ভেরিয়েবল, চান্স ভেরিয়েবল। ওকে, তো এটা আপনারা মনে রাখবেন যখন আমরা কোরিলেশনাল রিসার্চ করছি, তাই সেটা একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ, তাই এটা নমিনাল ভেরিয়েবল হবে না। ঠিক আছে, যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল হতো, কোয়ালিটেটিভ রিসার্চ হতো, তখন নমিনাল ভেরিয়েবল হওয়ার চান্স থাকতো। যেহেতু এটা একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ, তাই এটা ইন্টারভেল ভেরিয়েবলস হবে। নেক্সট দেখুন, হোয়াট আর দ্য 3 টাইপস অফ অটো এথনোগ্রাফি। দেখুন, অটো এথনোগ্রাফি is the research method that use personal experiences to describe and interpret cultural texts, experience, beliefs and participate। মানে আপনি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কোনো একটা এথনোগ্রাফিক রিসার্চ করছেন, তাহলে সেটা কীরকম হতে পারে? তার কিছু ক্যাটাগরি দেওয়া আছে: ডেসক্রিপটিভ, সেলফ অ্যাফার্মেটিভ, অ্যানালিটিক্যাল, পার্সপেক্টিভ, কনফেশনাল অর সেলফ ক্রিটিক্যাল। তো এখানে দেখুন কনফেশনাল পেলেন, কনফেশনাল, তাহলে বি হচ্ছে, তার মানে এই 3 আর 4 অটোমেটিক কাটা। এরপরে কি হচ্ছে? অ্যানালিটিক্যাল অর ইন্টারপ্রেটিভ। দেখুন অ্যানালিটিক্যাল অর ক্রিটিক্যাল, অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল। আরেকটা কি হতে পারে? ডেসক্রিপটিভ অর সেলফ অ্যাফার্মেটিভ। তো দেখুন বি অ্যান্ড ডি হচ্ছে, বি অ্যান্ড ডি হচ্ছে, তাহলে বি অ্যান্ড ডি যদি হয়, এখানে বি সি ডি হবে, তাহলে প্রথমটা হবে না, সি নম্বরটা মনে রাখবেন, কনফেশনাল টেলস। এটাও কি হবে আমাদের? হ্যাঁ, কনফেশনাল টেলস অ্যান্ড ইমপ্রেশনিস্ট টেলস, এইগুলোও হবে হচ্ছে আমাদের অটো এথনোগ্রাফি রিসার্চের টাইপস। তো এটা 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, স্টেটমেন্ট 1 বলেছে ডিফারেন্ট রিসার্চ ডিজাইন হ্যাভ ডিফারেন্ট অ্যাডভান্টেজ। ফর এক্সাম্পল, ওয়ান শট ডিজাইন ইজ নোন ফর কুইক রেজাল্ট অ্যান্ড এফিসিয়েন্সি। তার মানে কি, যে কোনো যখন আমরা রিসার্চ করতে যাচ্ছি, ডিফারেন্ট রিসার্চ ডিজাইনের বিভিন্ন তাদের কি অ্যাডভান্টেজ রয়েছে। ওয়ান শটের ক্ষেত্রে আমরা কুইক রেজাল্ট এবং এফিসিয়েন্সি পাই। স্টেটমেন্ট 2 বলেছে এ লঙ্গিটিউডাল ডিজাইন ইজ টু স্টাডি দ্য সেম রেসপন্ডেন্ট ওভার ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইম অ্যান্ড ট্র্যাকস চেঞ্জেস ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তাহলে লঙ্গিটিউডাল রিসার্চ হচ্ছে বা ডিজাইন হচ্ছে আমরা যখন সেম ইন্ডিভিজুয়ালকে বিভিন্ন সময় তাদের মধ্যে কি চেঞ্জেস আসলো, সেম ইন্ডিভিজুয়ালকে স্টাডি করি, সেটা হচ্ছে লঙ্গিটিউডাল রিসার্চ। তাহলে দেখুন প্রথমটাও ঠিক, পরেরটাও ঠিক, তাহলে এই ক্ষেত্রে 1টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।